Pridashok, welcome back to Legal Help with Piya. Thank you very much for joining this second segment of our program. Just before Ami Jawar age, we were just going to talk further about the language. At the moment, it is A1, and spouse visa, যখন বাংলাদেশ থেকে কেউ অ্যাপ্লাই করে এখন A1 পাস করতে হয়. So A1, I just wanted to clarify to viewers. Somebody asked me what A1 was before I came to the show. So let me just clarify that it is basically it was introduced 29th November 2010 থেকে এটা শুরু হয়েছিল, and then you need to show that you have proficiency in talking every day and you are familiar with English words, and it is A1 of the CEFR, so Common European Framework reference যেটা সেটাতে মানে এটা A1 হয়. there is A1, A2, B1, B2, so it's a beginners English লাগবে আর কি. And also কামরুল ভাই said earlier, সিটি এন্ড গিলস থেকে যারা এটা করেছে তাদের জন্য আপাতত একটা সমস্যা রয়েছে, ওই অ্যাপ্লিকেশনগুলো হোল্ড করে আছে. সো উই ডোন্ট নো কতদিন হোল্ড করা হবে এবং তার ইমপ্লিকেশন কি, আবার আদৌ এটা রিজলভ হবে কি না নাকি আবার করতে হবে. তো এটা আমরা সমর্থন করি না. ইটস ভেরি মানুষের লাইফের সাথে এত মানে খেলা করা কি, মানুষের লাইফের কোনো ভ্যালু নাই মনে হয়. তো যাই হোক, আরো বিরাট একটা সংবাদ, দ্য কুইন স্পিচ. পার্লামেন্টে প্রত্যেক বছর কুইন একটা স্পিচ দেন, and so এবছরে দিয়েছিলেন yesterday I think, and সেই স্পিচে উনি ইমিগ্রেশন ছিল on top of the agenda, one of the key things that the UK government is looking at. যে কুইনও সমর্থন করেছেন যে ইমিগ্রেশনকে আরও টাইট করাটা, এবং কুইন এসব কনজারভেটিভ গভর্নমেন্টে যা করেছেন সেসব সমর্থন করেছেন এবং বলছেন যে আরও টাইটার করা ইমিগ্রেশনকে, এবং এমনকি ল্যান্ডলর্ডস যখন ঘর ভাড়া দিবে তখন ল্যান্ডলর্ডসরা দেখে দিতে হবে কোনো ইলিগাল ইমিগ্রেন্টকে দিলে সেটার ল্যান্ডলর্ডকে পানিশ করা হবে. এবং NHS ডাক্তারদেরকে দায়িত্ব দিয়েছেন যে কোনো ভিজিটার আসলে ফ্রি চিকিৎসা তো নিতে পারবে না, এবং যদি কোনো ইলিগাল মানুষকে তারা চিকিৎসা দেয় তখন তারা দায়ী থাকবে. সো বেসিক্যালি অ্যাজ আই ওয়াজ সেইং, আস্তে আস্তে দেখা যাচ্ছে সমস্ত ইউকের মানুষ সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছেন টু বিকাম ইমিগ্রেশন অফিসার্স. এটা হয়ে গেছে যে আমরা পাবলিক ডিউটি টু বিকাম ইমিগ্রেশন অফিসার্স. তো এটা কিভাবে হয় কামরুল ভাই একটু বলেন এটা নিয়ে. আসলে যেটা মেইনলি ইন্ডিকেশন যে ইমিগ্রেশন আরও টাইট হবে, এবং তার ভিতরে আপনি যে পয়েন্টগুলো বললেন এই পয়েন্টগুলোতে তো উল্লেখ করে দেওয়া হয়েছে. এবং টাইটের ক্ষেত্রে এখন তো অত্যন্ত টাইট চলছে, শুরু হয়ে গেছে, প্রত্যেক দিনে পলিসিগুলো চেঞ্জ হচ্ছে, লগুলো চেঞ্জ হচ্ছে. তো যে কারণে এই যে স্পেসিফিক যেটা ইন্ডিকেশন দিল এর মানে মনে হচ্ছে যে আরও চেঞ্জ আসবে. এখন আমি জানি না চেঞ্জ করে কোথায় নিয়ে যাবে এবং কোন পর্যায়ে চলে যাবে, কারণ এদিকে ইউরোপের ফ্লাডগেট খুলে দেওয়া হয়েছে, অথচ যারা এখানে আমরা এথনিক মাইনরিটি যারা আছি, যারা এখানে সেটেল করে ফেলেছি, যারা ব্রিটিশ সিটিজেন হয়ে গেছি, তাদের রিলেটিভ আত্মীয়স্বজন আনার জন্যে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন জুড়ে দেওয়া হচ্ছে. ইভেন যে ফ্যামিলি রাইটটা ছিল, যেটা মা বাবা ভাই বোন এদের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যেত, সেটা একটা অ্যাপিল রাইট ছিল. সেই অ্যাপিল রাইট হয়ে দেখা যাচ্ছে যে অ্যাপিলের কিন্তু সাকসেস রেট কিন্তু ভেরি ভেরি হাই আপা এখানে আসতে পারে. কারণ এখন ওরা যেটা বলতেছে যে না, ইমিডিয়েটলি তোমরা আবার নতুন এভিডেন্স দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবা, কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওরা তো ওই আগের রেফারেন্স দিয়ে আবার রিফিউজ করে দিতে পারে. এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভিজিটার অ্যাপিলগুলো ভেরি আনরিজনেবলি রিফিউজ করা হয়, ভেরি সিলি গ্রাউন্ডে. এবং এখান থেকে অ্যাপিল করলে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে অ্যাপিল সামটাইম ইন ওপেন কোর্টেও আমি অ্যাপিল এলাও হয়ে গেছে, এরকম পেয়েছি. তারপরে অ্যাপিল পরবর্তীতে যেটা 10 ওয়ার্কিং ডেজের ভিতরে ডিসিশন আসে, ডিটারমিনেশন আসে ফরম ইমিগ্রেশন জাজ, সেক্ষেত্রে অ্যাপিল এলাও হয়ে গেছে. বেশিরভাগ কিন্তু অ্যাপিলগুলো এলাও হয়ে যায়. তার মানে কি, তার দেখা যাচ্ছে যে এন্টিক্লাস অফিসার যে ডিসিশনগুলো সামটাইম ইট ইজ ভেরি রং, এবং সামটাইম দেখা যাচ্ছে টেমপ্লেট ইউজ করে এবং আরেকজনের
কেস ওইটার ভিতরে চলে যায়, এরকমও অনেক দেখা গেছে। জি, তো যে কারণে যে ওই এন্টি ক্লিয়ারেন্স অফিসার যে সেকেন্ড অ্যাপ্লিকেশন যে আবার সাকসেসফুল হবে তার কি গ্যারান্টি আছে? তার থেকে বরঞ্চ প্রিন্সিপাল ন্যাচারাল যেটা বলে যে ফেয়ার ট্রায়াল, যে সেকশন 6 অফ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট, তো ফেয়ার ট্রায়ালস হতে গেলে সেক্ষেত্রে অ্যাপিল রাইট দেওয়া উচিত, এবং অ্যাপিল স্টেজে যায় ইন্ডিপেন্ডেন্ট ইমিগ্রেশন জাজ, এটা হোম অফিসের প্রেসিডেন্ট অফিসার থাকে, আমরা অ্যাপিলেন্টের পক্ষে থাকি, দুই পক্ষের শোনা পরে জাজ জেনে বুঝে একটা ডিসিশন দেয়, এবং সেক্ষেত্রে বেশিরভাগ একটা পজিটিভ ডিসিশন। এই যে অ্যাবলিশ অফ ফ্যামিলি ভিজিটর রাইট, এটা ডিসক্রিমিনেটরি, অফ কোর্স ইটস আ ব্রিচ, ইজন্ট ইট? মানে বোঝা যাচ্ছে যে তারা যে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা কেউ কোয়েশ্চেন করতে পারবে না। না, it's very scary, isn't it? আর ব্যাক টু ওই যে কুইনের স্পিচের কথা বলছিলাম, এই যে ইকোনমিক্স, এই যে সবাই all parties including the Queen's speech and everything, সবাই is like blaming the immigrants, and বারবার যে কথা বলছিলাম যে ইকোনমিটা এই প্রবলেম হয়েছে থ্রু দ্য ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেমে কেউ অ্যাপোলজিও দেয় না, কেউ they have taken big bonuses, কেউ কিচ্ছু করছে না টু রেকটিফাই দ্য সিচুয়েশন। এখনও বিগ বোনাসেস নিচ্ছেন, এখনও ব্যাংকিং সিস্টেমকে প্রায়োরিটি দিচ্ছেন, যে কারণে দ্য ইকোনমি হ্যাড কোল্যাপসড, সেই কারণ দে হ্যাভ নট অ্যাড্রেস দ্যাট। এখন স্কেপগোট বানানো হচ্ছে ইমিগ্রেন্টসদেরকে। এবং আমি ওইটা আপনার সাথে সাথে বলতে চাই, ওই যে অ্যাপিল রাইটস চলে যাচ্ছে, ওইদিকে আবার দ্য জুডিশিয়াল রিভিউ, দ্য গভর্নমেন্ট যে গত বছরে বলছিলাম they will be pursuing that. In fact, it was said in parliament যে এটি pursue হবে এবং এটা implement হবে। Ultimately, judicial review will become much more difficult. এই 3 মাস থেকে সময় আরো কমবে। 3 মাসই অনেকে মনে করে কম। 6 weeks নিয়ে আসার চিন্তা ভাবনা। 6 weeks, that's it is right. very very short time. That's right. আর ফিসটা তো বেড়ে যাচ্ছে, ফিস বাড়ানোর চিন্তা ভাবনা করছে। আর এই ব্লেম করছে আবার যে ইমিগ্রেশন মাইগ্রেন্টস নাকি জেআরকে অ্যাবিউজ করেছে। অ্যাবিউজ কিভাবে হয়? এটা একটা সিস্টেম আছে যেতে মাইগ্রেন্টস অর আদারওয়াইজ আমরা টেস্ট করতে পারি দ্য লফুলনেস অফ দি অ্যাকশন অফ দি অথরিটিজ। এটা আবার অ্যাবিউজ কিভাবে হয়? না, এটা আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় এমন ধরনের একটা ডিসিশন চলে আসে এবং সেখানে অ্যাপিল রাইট থাকে না, তখন তো আমাদের কোনো অপশন থাকে না বাট টু গো টু হাই কোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট বাই অফ লজিং জুডিশিয়াল রিভিউ। তো সেই ক্ষেত্রে যে এই ফোরামটার উপরে আসলে হাত দেওয়া উচিত না। এর আগে যখন আমাদের যে মিনিস্টার উনি তেরেসা মে যখন অ্যাটাক করলো ডাইরেক্ট জাজদের উপরে যে এটা অ্যাবিউজ করা হচ্ছে, জাজরাও এই অজুহাতে ডিপোর্টেশনগুলো স্টপ করে দিচ্ছে, তখন কিন্তু জাজ ওইখান থেকেও কিন্তু সব জায়গা থেকে কিন্তু আপত্তি আসছিল, ইটস এ ভেরি ব্যাড, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, তো এখন এই গভর্নমেন্টের যে পলিসিগুলো আসলেই এটা ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করছে এবং ইটস লাইক ইমিগ্রেন্টস, আপনি যদি ইমিগ্রেন্টস হন তাইলে আপনার অ্যাক্সেস টু জাস্টিস নাই, আপনার কোনো অ্যাক্সেস টু জাস্টিস থাকা উচিত না, আপনি থার্ড ক্লাস সিটিজেন। এরকমই তারা দেখাচ্ছে, which is appalling for যে দেশটাকে সারা পৃথিবীতে এগিয়ে আনছে। The whole world looks at their law and justice and says it's the best in the world. যে সিস্টেমগুলো, যে ইনস্টিটিউশনগুলো is revered all over the world, সেই সবগুলির বদনাম হচ্ছে এখন, because absolutely. The last point I want to say about that is যে ফ্যামিলি মাইগ্রেশন একটা কনসালটেশন হয়েছিল all parties দিয়ে, তো এটা মেনশন করা কুইনের স্পিচে মেনশন করা হয়েছিল। অ্যান্ড অবভিয়াসলি দ্য কুইন যেটা বলছেন যে যারা কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিকে তারা ডিজার্ভ করে এখানে আসা, যারা কন্ট্রিবিউট করতে পারেন না তারা ডিজার্ভ করে না এখানে আসা। তো এখানে মানে একটা ইন্টারেস্টিং থিং ওয়াজ there was some speeches from Lords within the House of Lords, and something that touched me was the speech by Baroness Hamui. Baroness Hamui একটা স্পিচ করেছেন, উনি 2টা কেস হাইলাইট করেছেন, আমি ব্রিফলি বলছি। 2টা কেস হাইলাইট করেছেন। একটা কেস হাইলাইট করেছেন অ্যাবাউট ওই যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্সি, ওইটা যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্সকে আনাটা এত ডিফিকাল্ট হয়েছে এখন, এবং উনি বলেছেন দ্যাট
the proposals in the forthcoming immigration bill, the first primary bill on immigration in this parliament, was not wholly clear and proposed to restrict accesses to services, housing, benefits, was whipped up by fear and etar workability question করেছেন যার যিনি কথা বলছি আমি বারনেস হামউই she is a liberal democrat. So the দুইটা কেস বলেছিলেন. First of all, it was about a case where there were some consultants যার মা বাবাকে আনতে চেয়েছিলেন and because they didn't meet the new harsh strict criteria, এই criteria meet করতে পারেন নাই because they didn't need every day daily basis এ don't care দরকার ছিল না. তো উনি ওনার জব ছেড়ে চলে যেতে হচ্ছে back to I think it was Singapore or something or Sri Lanka, one of these two countries. তখন উনি চলে গেছেন, তো ওনার পার্টনারও চলে গেছেন. তারপরে ওনার আরেক ফ্যামিলি মেম্বার তিনজন very high flying consultants সবাই চলে গেলেন নাকি. So and what Baroness Hamwi said is because of this immigration policy আমরা তিনজন ভালো কনসালটেন্ট হারিয়ে ফেললাম এই দেশের ইকোনমিকে. আর আরেকটা কেস এটা বলছেন সেটাও similarly was about a husband and wife matter, যে minimum income threshold. এটা সম্বন্ধে এইটাই বলেছেন that we heard from a gentleman living in Swansea, ওই কনসালটেশনে the all party consultation যেটা পার্লামেন্টে হয়েছিল ওখানে শুনেছেন about Swansea-তে একজন থাকে যে very low wages and তার এলাকার জন্য সোয়ানজির জন্য তার wages is adequate, কিন্তু on an average it is not adequate and obviously it doesn't meet the threshold. ওনার মেয়ে autistic, তো ওনার বউ কানাডাতে উনি আনতে পারছেন না because of the financial limit. ওনার বউকে যদি আনতে পারতেন তখন ওই মেয়েটাকে হেল্প পেতেন. তো এই ধরনের রিয়েলি রিয়েলি ড্রাস্টিক সিচুয়েশন অকল সিচুয়েশনগুলো ডিসকাস হচ্ছে, সেগুলো ইজ বিট প্রমিসিং. দেখি আমরা কি হয় এটাতে. কামরুল ভাই, আমি আপনার কাছে আসছি, আমি দেখি ফোন লাইনে কেউ আছে কিনা, অনেকক্ষণ বললাম. হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম. হ্যালো, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. আমি একটা জিনিস জানতে চাই, আমরা আইসি স্পেন থেকে এসেন জি. এখন মানে আমরা 5 বছর হইছে, কালকে 2 মাস বাদে 5 বছর জি. আমরা কিটা আইডি ভাই মনে উদ্দেশ্য ব্রিটিশ. আপনারা ইউরোপ থেকে আইছেন. এখন আপনি কিতাব কোন দেশের সিটিজেন হইলা? ইউরোপ থেকে ইউরোপিয়ান সিটিজেন নাইনি? ইয়েস. ওকে, আপনার হাজবেন্ডও ইউরোপিয়ান সিটিজেন নি? সব ইউরোপিয়ান পাসপোর্ট. আর এখন 1 মাস হইছে, আমার একটা বাচ্চা হইছে. ঠিক আছে. বাচ্চাটা মনে হয় ঈদে জড়িত না যে আপনার. ঠিক আছে, আপনার কোশ্চেন পাইছি. আপনি ফোন রাখি দোকা, আমরা এটা লই আলোচনা করাম. আপনি শুনতে থাকুকা ইনশাআল্লাহ. আপনার ডকুমেন্ট লাগবে পাসপোর্ট অ্যাপ্লাই করতে. আচ্ছা ঠিক আছে, কি রকম কিটা করতে হবে আমরা সবকিছু হয়ে যাইরাম ইনশাআল্লাহ. আপনি ফাইবা আপনার উত্তর. আপনি ফোন রাখি দোকা মিস্টার হাসান, তখন হয়ে যাইবা প্লিজ. জি আপা, থ্যাংক ইউ কলার. আপনি যেহেতু স্পেনের নাগরিক এবং আপনি এদেশে আসছেন, আপনি এদেশে থাকতে পারবেন যতদিন খুশি, সেই কোনো সমস্যা নেই. যখনই আপনি সেটেলমেন্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদেরকে দেখাতে হবে, মেইন অ্যাপ্লিকেন্ট যে স্প্যানিশ ন্যাশনাল, তাকে দেখাতে হবে যে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ইউকে. দ্যাট মিনস হি হ্যাজ বিন এক্সারসাইজিং হিজ টিটি রাইট. দ্যাট মিনস হি ইজ ওয়ার্কিং, পার্ট টাইম হতে পারে, সেটা কয়েক ঘন্টা হতে পারে, কিন্তু এই 5 বছর ধরে যে আপনি কিংবা আপনার হাজব্যান্ড যে মেন অ্যাপ্লিক্যান্ট কিংবা স্প্যানিশ ন্যাশনাল, তাকে দেখাতে হবে যে এই কন্টিনিউয়াসলি এদেশে 5 বছর কাজ করছে এবং এই 5টা P60 প্লাস পে স্লিপ, এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ওই ডকুমেন্টগুলো কিন্তু জমা দিতে হবে. আপনার অ্যাপ্লিকেশনের কোনো ফিস নাই, এটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে. এখানে আপনার মেনটেন্যান্স কিংবা অ্যাকোমোডেশনের কোনো রিকোয়ারমেন্টস নাই, কিন্তু দেখাতে হবে যে এই 5 বছর ধরে টিটি রাইট এক্সারসাইজ করছে এবং এখানে কাজ করছে, পার্ট টাইম হতে পারে, P60 এবং সব পে স্লিপ. তবে এখানে একটা জিনিস বলে দেখি, কেউ যদি টেম্পোরারিলি যদি আনএমপ্লয়মেন্ট হয় কিংবা জব সিকার অ্যালাউন্সে থাকে, এটি কিন্তু ব্রেক হিসাবে কাউন্ট হবে না, কিংবা ইলনেসের কারণে যদি কেউ ব্রেক হয় সেটা ব্রেক হিসাবে কাউন্ট হবে না.
তো সেটাই কিন্তু আসলে ভালোভাবে ক্লিয়ার করতে হবে যে কোনো সময় যদি সে জবে নাই, কেন জবে ছিল না, কিংবা হি ওয়াজ লুকিং ফর জব ডেসপারেটলি, সেই ধরনের প্রমাণ থাকলে যে গ্যাপগুলো আছে এগুলো কভার করা যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার হাসান, এটা ক্লারিফাই করার জন্য। অনেকে যা বুঝে না আসলে দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট সর্ট অফ বেনিফিটস দে ক্যান টেক এন্ড হোয়াট দে কান্ট টেক লফুলি গ্র্যাবটা। আরেকটা জিনিস উনি বোধহয় একবারে বলছিলেন যে ব্রিটিশ পাসপোর্ট, একবারে ব্রিটিশ পাসপোর্ট সম্ভব না, না না, একবার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে তারপরে আপনি 12 মান্থস ইমিগ্রেশন স্ট্যাটাস ফ্রি থাকার পরে তারপরে আপনি ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করে তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আসলে আমি দুটো ছোট ছোট প্রশ্ন আছে, প্রশ্ন করার পরে আপনি অ্যান্সার দিলে আমি টেলিভিশনে শুনবো আর কি, ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আমার ওয়াইফ ওর পিয়ার জন্য অ্যাপ্লাই করবে, ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইনের জন্য। তো ও এখন পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট আছে, তো ওর তো প্রথমেই মনে হয় একটা এম ফিল আপ করতে হবে, পরে সেট এম ফিল আপ করতে হবে। তো দুটোর জন্য কি দুটোর জন্য তো দুটো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাকি? প্রথমটা একটা হচ্ছে ইসল এবং লাইফ ইন দ্য ইউকে, দুইটাই লাগবে। সো একটু ক্লারিফাই করে নিচ্ছি কি আমি, আপনার স্পাউসের কথা বলছেন আপনি? হ্যাঁ, আমার স্পাউসের কথা। আপনার কি স্ট্যাটাস? আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন পেয়েছেন। কবে পেয়েছিলেন? রিসেন্টলি পেয়েছিলেন। আপনার ওয়াইফ ছিলেন আগে কোন ক্যাটাগরিতে ছিলেন আপনি? পিএসডব্লিউ, আমি পিএসডব্লিউ তে ছিলাম, এখন ও পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট এখনো আছে, আর 6 মাসের মতো ভিসা আছে ওর। ওকে, বুঝেছি। এখন উনি স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন। তো আপনার প্রশ্ন, সরি ভাই আবার যদি বলতে পারেন প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে ও কি ডাইরেক্ট সেট এম এ অ্যাপ্লাই করতে পারবে কিনা? ওকে। আর ইংলিশের ইংলিশ রিকোয়ারমেন্ট ও তো লাইফ ইন দ্য ইউকে দিবে, সাথে সাথে কি ইসল উইথ সিটিজেনশিপও দিতে হবে কিনা? আর ইসল উইথ সিটিজেনশিপের লেভেল 3টা কি B1 একই নাকি, একই কোর্স নাকি? ওকে, ঠিক আছে, আপনারা পেয়েছি আপনার কোশ্চেন। সেট এম এ আরেকটা হচ্ছে আপু, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছি ওর জন্য, সেট ওর অলরেডি, মানে ইয়াতে ইমিগ্রেশন অফিসে, সরি হোম অফিসে। এখন আমি জানি না, আমার যদি অ্যাপ্লাই করতে হয় আমি ওই অ্যাপয়েন্টমেন্টই করতে পারবো কিনা। ভাই আমার মনে হয় না সেট ও ওনার জন্য প্রযোজ্য, সেট এম ও ওনার জন্য এখন আর প্রযোজ্য না। জুলাই 2012 থেকে যে আইন চেঞ্জ হয়েছে, উনি ফাদার লিভ টু রিমেইন করতে হবে, এফএলআর করতে হবে, লাইক এ স্পাউস। জি, স্পাউস হিসেবে। আপনি তো এসেছিলেন 2009 জুলাই 2012 এর আগে এসেছিলেন, তাই না? জি জি জি। তো উনি ওনার জন্য যেটা বেনিফিট আছে আর কি, উনি ট্রানজিশনাল যে অ্যারেঞ্জমেন্ট, তো ওই অ্যারেঞ্জমেন্টে আপনি আবার 18,600 পাউন্ড দেখাতে হবে না। উনার অ্যাডিকুয়েট মেইনটেনেন্স, আপনার অ্যাডিকুয়েট মেইনটেনেন্স হলে উনি স্পাউস হিসেবে অ্যাপ্লাই করবেন এফএলআর এমএ। তো উনি জি অ্যাডিকুয়েট মেইনটেনেন্স দেখিয়ে এটা করতে হবে। অ্যান্ড লাইফ ইন দ্য ইউকে ইএসএল উইথ সিটিজেনশিপ ও করতে হবে। A1 এখন A1 যথেষ্ট ওনার জন্য, কারণ ইটস এ স্পাউস ভিসা। আচ্ছা, না ও যদি ইসল উইথ সিটিজেনশিপের লেভেল 3 করে থাকে, সেটা তো B1 এর সমপরিমাণই নাকি? লেভেল 3 আমি এটা শিওর না, লেভেল 3 B1 আমার মনে হয় না। ভাইয়া, ডু ইউ থিংক সো? কোনটা? ইজ ESL level 3 is that the same as B1? আপনি ওখানে একটা ইন্টারনেটে আছে, আমার কাছেও আছে কোথাও, এখন পাইতে একটু সময় লাগবে, আমি পরবর্তীতে বলতে পারবো। দ্যাট আপনি, হ্যাঁ আপু, আমি অনুষ্ঠান দেখতে থাকবো, আপনি যদি ব্রেকের পরে আমি এক সুযোগে আমি বলবো না যে B1 আপনি জানতে চেয়েছেন যে ESO1 is 3, level 3 is level 3 is same as B1, equivalent to B1. Okay, আমার মনে হয় না, বাট আই উইল চেক দ্যাট, কোন এক সুযোগে আমি এটা বলবো। থ্যাংক ইউ। এন্ড আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি আপু, আমি তো সেট এম এর অ্যাপয়েন্টমেন্ট নিছি, এখন এটা কি আমি এফএলআর করতে পারবো সেম অ্যাপয়েন্টমেন্টে? বল, আপনি এফএলআর এম ফর্ম তো ফিল আপ করে নিতে হবে। আপনি হ্যাঁ অ্যাপ্লিকেশনে অ্যাপয়েন্টমেন্ট, ওই যে প্রিমিয়াম সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। হ্যাঁ প্রিমিয়াম সার্ভিসে। ওনাদেরকে বলবে নাকি যে এটা এফএলআর
একটা ইমেল করে দিতে পারে, একটা ইমেল করে করে দিলে ওইটা FLRM এর জন্য নিয়ে জি। নিতে পারেন। ওদেরকে ইমেল করে, হ্যাঁ। আপনি ওনাদের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিভাবে, ফোন করে নাকি ইমেলে? ইন্টারনেটে, হ্যাঁ। তো মানে মিস্টার হাসান যেটা বলছেন যে ইমেলে আপনি তাদেরকে জানিয়ে দেন যে এটা ইটস এন FLR অ্যাপ্লিকেশন, FLRM অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার কলের জন্য। প্রিয় দর্শক, দেখি যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম, আমি বছর খানেক আগে ইউকেতে আসছিলাম। তো আসার পরে এখন আমি এই কয়েক মাস আগে NHS এর একটা কার্ড পেয়েছি। জি। তো আমি জানতে চাচ্ছি NHS কার্ডটা কি আমি ইউজ করতে পারবো, আর যদি করি তা সেক্ষেত্রে আমার ইনফিনিট লিভের সময় কোনো প্রবলেম হবে কিনা।